আপনাকে আমরা দেখি আপনি অনেক ধর্মীয় অনুশাসন মেনে চলেন। আসলে এই যে ধর্মীয় চর্চার যে বিষয়টি, এটি কি আপনার পরিবার থেকে এসেছে নাকি আপনি কোনো কিভাবে শুরু করলেন আসলে এই যে ধর্মীয় চর্চাটা? ধর্মীয় বিষয়টা আসলে পরিবার থেকে আসেনি। আমার ফ্যামিলি মানে পরিপূর্ণ দিনদার যে এমনটা বলবো না। আমার বড় ভাইয়া তিনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছে, এখন হয়তোবা পিএইচডি করতেছে। তো আর ফ্যামিলি, আমার আব্বু টিচার ছিল, আম্মু টিচার ছিল। তো আমরা তথাকথিত বাংলাদেশের যে দিনটা চলে এই দিনের উপরে বেড়ে ওঠা। আমার আব্বু আবার বাংলার প্রতি ভালোবাসার ক্ষেত্রে আমার নামটাও রাখে, এমন তো সবকিছু মিলে দিনদার ফ্যামিলি না। বাট আমার চেঞ্জেস আসে হচ্ছে 2016-17 শেষের দিকে, মানে অলমোস্ট বলা যায় 18-র দিকে। একটা অসুস্থতার মাধ্যমে আমি বুঝতে পারি যে আসলে দুনিয়ায় শুধু যে দুনিয়া আবাদ করতে হবে এমনটা না, আখিরাতও আবাদ করা উচিত না, এবং আখিরাতে আবাদ করতে হবে আমাদেরকে। তখন থেকে চেঞ্জেসটা আসে, এবং এই চেঞ্জেসটা ধরে নিয়ে আমি অনেক অগ্রগামী হই। আমার ভাইয়াকে বোঝায়, ভাইয়া আলহামদুলিল্লাহ এখন মানে সে তার পুরো জীবনে অনেক দিন দিনের বাইরে থাকছে, এখন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রেখে নামাজ কালাম পড়ে। আব্বুকে বোঝানোর চেষ্টা করি, আম্মুকে বোঝানোর চেষ্টা করি, আমার সার্কেলটা গ্রো করার চেষ্টা করি। এইভাবে হচ্ছে দিনে আসা। তো বাই বর্ন বা এইভাবে যে দিনের বিষয়টা অত স্ট্রংলি ছিল না। আমি তো একটা পর্যায়ে বলবো আমি নাস্তিক ছিলাম, কারণ সায়েন্সের প্রতি, আমি স্টাডিতে খুব ভালো ছিলাম, সায়েন্সের প্রতি আগ্রহ খুব বেশি থাকায় এমন অনেক থিওরি বিশ্বাস করতাম যা আসলে নাস্তিকতার দিকেই যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই যে ধর্মীয় চর্চা, এটা আপনার ক্রিকেটীয় যে ক্যারিয়ার সেটাতে কতটা প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? প্রভাব তো ফেলার কথা না, এখন বিষয়টা হচ্ছে কে কিভাবে নিচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। আমার ধর্মীয় চর্চা, আমি ইসলাম তো এমন জিনিস বলে না যা আসলে খারাপ। কোনো মুমিন বা মুসলিম এটা বিশ্বাস করতে পারে না যে ইসলাম এমন জিনিস বলে যেটা খারাপ। প্রত্যেক মানুষেরই বিশ্বাস করতে হবে ইসলাম যেটা বলে সেটা আল্লাহর থেকে আসছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো খারাপ জিনিস বলে না। তো যদি কোনো জিনিস খারাপ না হয়, সেটা যদি ভালো হয়, তাহলে এতে খারাপের কি আছে? এতে তো খারাপের কোনো কিছু নাই। আমি আগের থেকে গোসল হয়েছি, আমার কোনো ব্যাড হ্যাবিট নাই। মানে বাংলাদেশে নর্মাল অনেকে স্মোকিং পর্যন্ত কোনো ব্যাড হ্যাবিট নাই আমার। তো হ্যাবিটের দিক থেকেও ভালো। ফজরের নামাজ পড়তে গেলে, যদিও ক্রিকেটের সাথে ইনক্লুড করতেছি না, কয়েকদিন আগে সাকিব একটা কথা বলছে, এটা খুব ভালো লাগছে, যে অনেকে আমরা হচ্ছে নামাজটা পড়ি ক্রিকেটের ভালো হওয়ার জন্য না, আমরা নামাজটা পড়ি আল্লাহর আদেশ দেখে। আল্লাহ এটা আমাদের উপর ফরজ করছে, এটি কারণে আমি পড়ি। তো ফজরের নামাজ পড়তে গেলেও কিন্তু আর্লি ঘুমানো লাগে, নাহলে কিন্তু ফজরের নামাজ একদিন মিস হয়ে গেলে পরের দিন আক্ষেপ লাগবে। তো এই কারণে আর্লি ঘুমানোর অভ্যাস, সবকিছু কিন্তু ডিসিপ্লিন হয়ে যায়। টাইমেরও গুরুত্ব থাকে, ইসলাম কিন্তু সময়ের অপচয় করতে শেখায় না, টাইমেরও মূল্য থাকে। তো সবকিছু আসলে আমাকে গোছালো করছে। আমি নিজে গোছালো একটা ব্যক্তিত্ব। মানুষ যদি আমাকে এলোমেলো মনে করে সেটা তার বিষয়, কিন্তু আমি গোছালো ব্যক্তিত্ব। ক্রিকেটীয় যে ব্যস্ত জীবন, এই ব্যস্ত জীবনের ভিতরে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, যে ধর্মীয় অনুশাসনগুলো আছে, আসলে এগুলো কিভাবে মেনটেন করেন আপনি? ক্রিকেটের ব্যস্ততা এটা আপনাদের সামনে যখন খেলা হয়, এই 6টা ঘন্টা কিন্তু আপনারা আমাদেরকে দেখেন, হয়তোবা রেগুলার দেখার কারণে মনে করেন আমরা খুব ব্যস্ত, বাট 6 ঘন্টা পরেও কিন্তু দিনে 18 ঘন্টা সময় থাকে। হয়তোবা আমি জিম করলাম 1 ঘন্টা, রিহ্যাব করলাম আধা ঘন্টা, তো আদার্স প্রচুর সময় থাকে। দিনের বিষয়গুলো মানতে গেলে কিন্তু সব সময় যে 1000 কিলোমিটার পাড়ি দিতে হয় এমনটা না। যে কাজগুলোর কথা বললেন, সলাতের জন্য তো আমাদের জামাতের ব্যবস্থা আছে, তারপরে বাদবাকি যে আমল বা যাগুলো সবকিছু কিন্তু রুমে সম্ভব। তো এটা আগ্রহের বিষয়, যার আগ্রহ থাকবে সে এটা উন্নতি করতে পারবে, যার আগ্রহ থাকবে না সে এটা থেকে পিছিয়ে পড়বে। আপনাকে সর্বশেষ 5টি প্রশ্ন করব, আপনি এক কথায় উত্তর দিবেন। আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি? জাতীয় দলে ফেরা নাকি নিজের ব্যবসাকে আরো বড় করা? অবশ্যই জাতীয় দলে ফেরা। আপনার সবচেয়ে প্রিয় পেসার কে, দেশ এবং দেশের বাইরে? বর্তমানে নাহিদ রানা। আপনার সামনে সবচেয়ে কঠিন ব্যাটসম্যান কে, যাকে বল করতে নিজের ভিতরে একটু ভয় কাজ করে? ইন্টারন্যাশনাল তো খেলি নাই, তো ওইভাবে তো আসলে এটা মাথায় নাই। ইন্টারন্যাশনাল দেশের ভিতরে বলবো যে হাবিবুর রহমান সোহান চালায় দেয়। গতকাল দুর্দান্ত ও পেস বোলারের বলে
মারে, যেদিন লাগে সেদিন মনে করেন বলারের খুব বাজে অবস্থা। আপনার জীবনের সব থেকে বড় শিক্ষা ছিল কোনটি? আন্ডার 19-এ যখন খেলি আমরা একটা ম্যাচ প্রথম থেকে হেরে যাই, তো সবার মোরালি ডাউন ছিল যে চ্যাম্পিয়ন হইতে গেলে কি ম্যাচ হারা যায় নাকি, তবে চ্যাম্পিয়ন আমরা হই। তো তার মানে এটা আমার লাইফে একটা বড় এক্সপিরিয়েন্স যে প্রথমেই ব্যর্থতা আসলেও যদি তার কোয়ালিটি থাকে সে চ্যাম্পিয়ন হতে পারবে। সে শুধু ক্রিকেটের না, তার মানে ওই শুধু টুর্নামেন্টের বিষয় বলতেছি না, হোল ক্রিকেট ক্যারিয়ারে আমি বলতে পারি যে প্রথমে যদি আমি ব্যর্থ হই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছেই আছে। আগামী 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? 5 বছরের প্ল্যানিংটা অনেক বড়। 5 বছর না, আমি বছর বাই বছর প্ল্যান করি, কখনো লম্বা প্ল্যান করি না। কারণ লম্বা প্ল্যান করলে হতাশা বেশি আসে, এক্সপেকটেশনটা অনেক বেশি হাই থাকে, সেই অনুযায়ী এক্সপেকটেশন পূরণ না হলে মানুষ এলোমেলো হয়ে যায়। যখন এক্সপেকটেশন বেশি থাকে কিন্তু নিজের কাছে জোগাড় খুব কম থাকে, তখন মানুষ আরো এলোমেলো হয়ে যায়, ওদের ধারে কাছে পৌঁছাতে পারে না। তো গোল বাই গোল সেট করি, যেন এই বছর কোনো ভুল করলে সামনের বছর কভার করে দিতে পারি, আর কোন জায়গায় যদি ভালো করি সামনের বছর এটা ক্যারি করতে পারি। পরবর্তীতে যদি আপনি জাতীয় দলের ডাক পান, সর্বপ্রথম ফোনটা কাকে করবেন? ফোনের থেকে পারফর্ম করা লাগবে আগে, কারণ ফোন প্রথমবারে যখন চান্স পাইছি অনেকটাই করছি কিন্তু পারফর্ম করতে পারি নাই। তো ফোনটা আরো হতাশা নিয়ে আসে, কারণ এমনিতে এক্সপেকটেশন অনেক বেশি থাকে, ফোন করলে দেখা যাচ্ছে এক্সপেকটেশনের মাত্রাটা আরো বেশি থাকবে। এখানে পারফরমেন্স করে তারপরে হয়তো বা ফ্যামিলিকে ফোন করব বা আমার নিজের কোচ যারা আছে তাদেরকে ফোন করব, পারফরমেন্স করার পরে, আগে কাউকে করবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য।